গল্পকথন বই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে শেষ পর্ব। দরখাস্তে কোনো লাভ হলো না, অনুমতি পাওয়া গেল না। জেলখানা, পুলিশ, কোর্ট কাছারি এইসব ব্যাপারে বিশেষজ্ঞ হচ্ছেন আমার ছোট মামা। ছোট মামাকে চিঠি লিখলাম। চিঠি পাঠাবার তৃতীয় দিনের দিন তিনি চলে আইলেন। আসবেন তা জানতাম। আমার প্রতি মামাদের ভালোবাসা সীমাহীন। একটা হ্যান্ডব্যাগ, একটা ছাতা, বগলে ভাঁজ করা কম্বল নিয়ে রাত দুপুরে মামা উপস্থিত। এমনভাবে দরজা ধাক্কাচ্ছেন যে ভেঙে ফেলবেন। মেসের অর্ধেক লোক জেগে গেল। আমি হন্তদন্ত হয়ে দরজা খুললাম। ছোট মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, বিষয় কী রে? আমি তো খুবই চিন্তাগ্রস্ত। বাড়িতে বিরাট যন্ত্রণা, না বললে বুঝবি না। তারপরও চিঠি পেয়ে স্থির থাকতে পারলাম না। শরীর ভালো? জি ভালো। কই কদমবসি তো করলি না? আমি কদমবসি করলাম। মামা খুশি খুশি গলায় বললেন, থাক থাক, লাগবে না, আল্লাহ বাঁচায় রাখুক। তোর গায়ের রংটা ময়লা হয়ে গেছে, রোদে ঘোরাঘুরি এখনো ছাড়লি না। হাত মুখ ধোন মামা। হাত মুখ আর ধোবো না, একেবারে গোসল করে ফেলবো। ঘরে যায় নামাজ আছে, নামাজ কাজা হয়ে গেছে, কাজা আদায় করতে হবে। নামাজ শেষ করে তোর বিষয় কি শুনবো। ঝামেলা বাঁধিয়েছিস? পুলিশি ঝামেলা? মামার মুখ আনন্দ উজ্জ্বল হয়ে গেল। হাসি মুখে বললেন, কোনো চিন্তা করিস না, পুলিশ কোনো ব্যাপারই না। আমরা বেঁচে আছি তো, এখনো তো মরি নাই। তোর চিঠি পেয়েই বুকের মধ্যে ধক করে উঠল। চিঠি পেলাম একটা, 4টায় গাড়ি ধরলাম। তোর মামি চিল্লাচিল্লি করতেছিল, ধমক দিলাম। মেয়ে ছেলে অবস্থার গুরুত্ব বোঝে না। তাকে বললাম, অবস্থা সিরিয়াস না হলে হিমু চিঠি লেখে? সে কি চিঠি লেখার লোক? মামা গোসল করে জায়নামাজে বসে গেলেন। দীর্ঘ সময় লাগলো নামাজ শেষ করতে। তার চেহারা হয়েছে সুফি সাধকের মতো, ধবধবে সাদা, লম্বা দাড়ি। মোনাজাত করবার পর টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি অবাক হয়ে এই দৃশ্য দেখলাম। তারপর বল, ব্যাপার কি? একজন লোক জেলখানে আছে মামা, ওর সঙ্গে দেখা করা দরকার। কায়দা খুঁজে পাচ্ছি না। দরখাস্ত করেছি, লাভ হয়নি। খুনের আসামি, 312 ধারা। কোন ধারা তা জানি না, তবে খুনের আসামি। এটা কোনো ব্যাপারই না, টাকা খাওয়াতে হবে। এই দেশে এমন কোনো জিনিস নাই যা টাকায় হয় না। টাকা তো মামা আমার নেই। টাকা চিন্তা তোকে করতে বলেছি নাকি? আমরা আছি কি জন্যে? মরে তো যাই নাই, টাকা সাথে নিয়ে আসছি। দরকার হলে জমি বেচে দেব। খুনের মামলাটা কীরকম বল শুনি। আসামি ছাড়াই আনতে হবে? তুমি পারবে না মামা, তোমার ক্ষমতার বাইরে। আগে বল, তারপর বুঝবো পারবো কি পারবো না। টাকা থাকলে এই দেশে খুন কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা থাকলে 2টা খুন করা যায়। প্রতি খুনে খরচ হয় 50,000। পলিটিক্যাল লোক হলে কিছু বেশি লাগে। আমি মোবারক হোসেন সাহেবের ব্যাপারটা বললাম। মামা গালে হাত দিয়ে গভীর আগ্রহ নিয়ে শুনলেন। সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পুলিশে সাজানো মামলা, পেছনে বড় খুঁটি আছে, কিছু করা যাবে না। ট্রাইব্যুনাল করলেও কোনো আশা নাই, সিভিল কোর্ট হলে আশা আছে। জাজ সাহেবদের টাকা খাওয়াতে হবে। আগে জাজ সাহেবরা টাকা খেত না, এখন খায়। অনেক জাজ দেখেছি কাতল মাছের মতো হা করে থাকে। কে সিভিল কোর্টে উঠলে আমারে খবর দিয়ে নিয়ে আসবে। তুমি কি করবে? সাক্ষী যে কয়টা আছে সবার মনে একটা ভয় ঢুকিয়ে দিতে হবে। বলতে হবে, সাক্ষী হয়েছ কি, জান শেষ। এসব কথা বিশ্বাস করবে না। তখন একটারে মেরে ফেলতে হবে। একটা শেষ হয়ে গেলে বাকিগুলো ভয় পেয়ে যাবে। এছাড়াও আরও ব্যাপার আছে। তুই ছেলে মানুষ, বুঝবি না। তুই আমারে খবর দিস, চলে আসবো। মামলা মোকদ্দমা তোমার খুবই ভালো লাগে? এসব ভালো লাগার ব্যাপার? তুই একটা ঝামেলায় পড়েছিস। আমি কোনো ঝামেলায় পড়িনি মামা। তোর চেনা জানা একজন পড়েছে, ব্যাপার একই। ভাই বেয়াদর, বন্ধু, এদের না দেখলে কাদের দেখব? পাড়ার লোককে দেখব? মামা কিছু খাবেন? হোটেল সারা রাত খোলা থাকে, চলুন যাই। না, কিছু খাবো না, ফজরের নামাজ পড়ে ঘুমাবো। এতক্ষণ জেগে থাকবেন? কোরআন তেলাওয়াত করব, তুই ঘুমা। ফজরের নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলেন মামা। ভোরবেলা জেগে উঠে দেখি মামা নেই। সারাদিন অপেক্ষা করলাম। তিনি ফিরলেন ঠিক সন্ধ্যায়। আমার সঙ্গে একটিও কথা না বলে মাগরিবের নামাজ শেষ করে আমাকে ডাকলেন। খুশি খুশি গলায় বললেন,
ব্যবস্থা করে এসেছি। কাল সকাল 10টায় জেল গেটে চলে যাবি। আর শোন হিমু, আমি আর থাকতে পারবো না। বাড়িতে বিরাট যন্ত্রণা রেখে এসেছি। কেলেঙ্কারি অবস্থা, গিয়ে সামাল দিতে হবে। এখনকার মামলা শুরু হোক, তুই খবর দিস। খবর দিলেই চলে আসবো। তোর জন্য মনটা সব সময় কাঁদে। আমি মামাকে রাতে ট্রেনে তুলে দিতে গেলাম। দুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গার্ড সবুজ বাতি দেখিয়ে দিয়েছে। মামা বললেন, তাড়াতাড়ি কদমবুসি করে ফেল, ট্রেন ছেড়ে দিবে। আমি কদমবুসি করতেই মামা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। মামা বললেন, থাক, বাদ দে, একদিন তোর সঙ্গে থেকে যাই। কাল রাতে ট্রেনে গেলেই হবে। আসছি যখন মিরপুরে মাজার শরীফটা জিয়ারত করে যাই। খুব গরম মাজার। না মানুষদের অন্তরে ভালোবাসা থাকে না, এটা ঠিক না। না মানুষদের অন্তরে ভালোবাসা তীব্রভাবেই থাকে। মোবারক হোসেন সাহেব আমাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। বিস্ময় গোপন করার কোনো চেষ্টা করলেন না। তার চেহারা খুব খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে সারা গায়ে পানি এসেছে, হাতে মুখে পানি এসেছে। ঘন ঘন ঢোক গিলছেন। হিমু, তুমি দেখা করার ব্যবস্থা করলে কি করে? কাউকে তো দেখা করতে দিচ্ছে না, তিতলিকেও দেয়নি। অন্যদের কথা বাদ দাও। আমি বললাম, ব্যবস্থা করেছি, দেখা করা কোনো সমস্যা না। আপনার জন্য 2 প্যাকেট সিগারেট এনেছি। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। তোমাকে দেখে ভালো লাগছে। ওই দিন তোমাকে আজে বাজে কথা বলেছি, কিছু মনে রেখো না। যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই, যদি বের হতে পারি, তোমাকে আমি খুশি করে দেব। আমি এমনিতেই খুশি। চাচা, আপনি সিগারেট খান? আমি দেখি। তাও জানি। ভালো লাগছে তোমাকে দেখে। এখন মনে হচ্ছে আমি একেবারে একা না। একজন হলেও আছে যে আমার জন্য খানিকটা হলেও অনুভব করে। তুমি আজ প্রথম আমাকে চাচা বললে। আই এম ফিলিং অনার্ড। মোবারক হোসেন সাহেবের চোখে পানি এসে গেল। আমি বললাম, আপনি দুর্বল হয়ে পড়েছেন কেন? দুর্বল হয়েছি কারণ নানা ধরনের অন্যায় এই জীবনে করেছি। সৎ মানুষ যদি হতাম, দুর্বল হতাম না। আমি সৎ মানুষ না। তোমার ভাষায় আমি হচ্ছি না মানুষ। তবে এরা যে মিথ্যা সাজিয়েছে তা মিথ্যা মামলা। মিথ্যা বলেই শাস্তি হয়ে যাবে। সত্য মামলায় অনেক ফাঁকফোকর থাকে, মিথ্যা মামলায় থাকে না। হিমু, জি? তোমার নাকি ইন্টুইশন প্রবল। তোমার কি মনে হয় ওরা আমাকে ঝুলিয়ে দেবে? আমার ইন্টুইশন কাজ করছে না। আমারটাও কাজ করছে না। তোমার মতে আমার ইন্টুইশনও ভালো, কিন্তু এখন কিছু করতে পারছি না। ভালো কথা। তোমাকে এখানে কতক্ষণ থাকতে দেবে? 1 ঘন্টা। গুড, ভেরি গুড। কথা বলা মানুষ নেই। ও আচ্ছা, তোমার ওই বন্ধু, ওর চাকরিটা হয়েছে তো? জানি না, আমি আর খোঁজ নেইনি। ওকে খবর দিয়ে দিয়েছি। যে চাকরির জন্য এত ঝামেলা করলে সেটা শেষ অবস্থা জানলে না? একদিন যাব, খোঁজ নিয়ে আসবো। জহিরের কোনো খোঁজ নেই, তাই না? জি না। হেমো, জি? তোমার ইন্টুইশন কি বলে? জহির বেঁচে আছে? আমার কয়েকদিন ধরেই অন্যরকম মনে হচ্ছে। বেঁচে থাকলে এই অবস্থায় সে লুকিয়ে থাকতো না। সে তার চিঠিতে আমাকে শয়তান বলেছে। খাঁচায় ঢুকে পড়লে শয়তান আর শয়তান থাকে না। সে তখন চিড়িয়াখানা পশু হয়ে যায়। আমি এখন চিড়িয়াখানার চিড়িয়া। খাঁচা থেকে যদি বের হতে পারেন তখন কি হবেন বলতে পারছি না, বলা খুব মুশকিল। কোনো কিছুই আগেভাগে বলা যায় না। মোবারক হোসেন সাহেব আরেকটা সিগারেট ধরালেন। ধরাতে কষ্ট হলো। মনে হলো তার হাত কাঁপছে। হেমো, জি? আমার মেয়েটার সঙ্গে ইতিমধ্যে কি তোমার দেখা হয়েছে? না, তারা কোথায় জানি আছে, আমি জানি না। আপনার বাড়ি তালাবন্ধ। ও পুরনো ঢাকায় আছে, আগামসি লেনে। ঠিকানা দিচ্ছি, একবার দেখা করবে? কিছু বলতে হবে? বলবে ভালো আছি, চিন্তা করতে নিষেধ করবে। মেয়েটা একলা হয়ে গেছে। ওর মাকে চিকিৎসার জন্য ওর ভাইরা সিঙ্গাপুর নিয়ে গেছে, জানো বোধ হয়। জানতাম না, এখন জানলাম। 1 ঘন্টা কি হয়ে গেছে হিমু? না, এখনও 20 মিনিট আছে। বলো কি, এখনও 20 মিনিট? এই 20 মিনিট কী নিয়ে কথা বলা যায় বলো তো? আমার আবার আরেক সমস্যা হয়েছে, গলা শুকিয়ে যায়। একটু পর পর ঢোক গিলতে হয়। আপনার যদি কথা বলতে ইচ্ছা না হয় তাহলে আমি চলে যাই। আচ্ছা, যাও। আসলে কথা বলতে ইচ্ছে করছে না।
আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে রইলেন। ছোট মামার রাতে ট্রেনে যাবার কথা, কাপড় পরে তৈরি হয়েছেন। বেরোতে যাব, হঠাৎ বললেন, আচ্ছা বাদ দে, আরেকটা রাত থেকে যাই। তোর সাথে দেখাই হয় না, একা একা থাকিস, বড় মায়া লাগে। বাড়িতে কি সব সমস্যা নাকি আছে? থাকুক সমস্যা, এক রাতে কি আর হবে, তোর সঙ্গে গল্পগুজবই করা হয় না। বেশ তো মামা, আসুন গল্পগুজব করি। তুই এবার বিয়ে টিয়ে কর, একা একা কতদিন থাকবি? অবশ্য একা থাকাও আরাম আছে, তাই বলে সারা জীবন তো একা থাকা যায় না, ঠিক না? জি মামা ঠিক। দেখে শুনে পাত্রে ঠিক করতে হবে, নন মেট্রিক হলে ভালো হয়। এইসব মেয়ে হাতের মুঠোর মধ্যে থাকে, যা বলবি শুনবে। পড়াশোনা জানা মেয়ে খ্যাস খ্যাস করে। কালো মেয়ে খুঁজে বের করতে হবে, মুখে সিরিসাদ আছে কিন্তু রং কালো। ফর্সা মেয়েদের মেজাজ থাকে, ধরাকে সরাগান করে। কালো মেয়ে 10 চরেও শব্দ করবে না। মেয়ে ডাকবো নাকি হিমু? এখন না মামা, চাকরি বাকরি নেই, খাওয়াবে কি? খাওয়ানোর মালিক আল্লাহ পাক, কে খাওয়াবে এইসব নিয়ে চিন্তা করা মহাপাপের সামিল। এই জগতে সমস্ত পশু পাখি মানুষ জিন সবার খাওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। এই ধর পিঁপড়া, পিঁপড়ার কখনো খাওয়ার অভাব হয় না, আল্লাহ পাক তার খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। পিঁপড়ার মতো এত ক্ষুদ্র প্রাণীর খাওয়ার ব্যবস্থা আছে, আর মানুষের থাকবে না? এসব নিয়ে চিন্তা করিস না। চাকরি টাকরি হোক, তারপর তোমাকে বলবো। মেয়ে দেখতে তো বেশি দিন সময় লাগবে না। কি বলিস বেশি দিন সময় লাগবে না? বিচার বিবেচনার ব্যবস্থা আছে না। হালের গরু আর ঘরের বউ, এই দুই জিনিস বিচার বিবেচনা করে আনতে হয়। চাকরি বাকরি করে মাথা খারাপ করিস না, চাকরিতে বরকত নাই, বরকত হলো ব্যবসায়। নবীজিও ব্যবসা করতেন, তোকে ব্যবসা লাগাই দেব। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। শাহুদের বড় একটা কাপড়ের দোকান আছে আমাদের অঞ্চলে। হারামজাদাকে স্ক্রু টাইট দিয়ে দিতেছি, এমন টাইট দিতেছি যে জলের দামে দোকান বেচে ইন্ডিয়ায় ভাগা ছাড়ার গতি নাই। ওই দোকান তোকে নিয়ে দেব কিনে। দোতলা ঘর আছে, একতলা দোকান, দোতলায় তুই বউ নিয়ে থাকবি। কি, রাজি? হাসতেছিস কেন? হাসির কি বললাম? রাস্তায় হাঁটতে যাবে মামা? রাত দুপুরে রাস্তায় হাঁটবো কি জন্য? তোর একেবারে পাগলের স্বভাব হয়ে গেছে। দুপুর রাতে রাস্তায় কে হাঁটে? চোর হাঁটে আর পুলিশ হাঁটে। তুই চোরও না, পুলিশও না, তুই খামাখা হাঁটবি কেন? খানিকক্ষণ রাস্তায় না হাঁটলে আমার ঘুম আসে না মামা। তুমি শুয়ে পড়ো, আমি খানিকক্ষণ হেঁটে আসি। হাঁটাহাঁটির একমাত্র ওষুধ বিবাহ। বিয়ের পর দেখবি হাতি দিয়ে টেনেও তোকে বউয়ের কাছ থেকে সরানো যাবে না। বাহিরমুখী পুরুষ বউ অন্তপ্রাণ হয়, শাস্ত্র কথা। পথে নেমে মনে হলো সেতু মেয়েটির সঙ্গে আজ দেখা হবে। সে কিছু টাকা ফেরত দেবার জন্য পথে পথে ঘুরছে। অনেকক্ষণ রাস্তায় ঘুরলাম, দেখা হলো না। একটা 16 বছরের ছেলে এসে একসময় জিজ্ঞেস করলো, স্যার কাউরে খুঁজেন? আমি বললাম না। সে বয়স্কদের মতো ভারী গলায় বলল, একটা ভালো জায়গা আছে, যাইবেন? না। সে তবু পেছন পড়ল, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো, ঠিক পাশাপাশি না, খানিকটা দূরত্ব রেখে। আমি একসময় বললাম, আমার সঙ্গে 20 টাকার একটা নোট আছে, তোমার দরকার থাকলে নিতে পারো, ধার হিসাবে, পরে ফেরত দিতে হবে। ছেলেটি ধার নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখালো না, তবে এবার আর দূরে দূরে রইল না, কাছে এগিয়ে এলো। আমরা দুজন হাঁটছি, কেউ কাউকে চিনি না। আরে হিমু, প্লেজেন্ট সারপ্রাইজ, এসো এসো। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। আমাকে দেখে উচ্ছ্বসিত হবার কোনো কারণ নেই, কিন্তু বড় ফুপা উচ্ছ্বসিত, তার মুখ ভর্তি হাসি। আমি শঙ্কিত বোধ করলাম, মুখে হাসি টেনে এনে বললাম, আজ মাসের 1 তারিখ ফুপা। অবশ্যই আজ মাসের 1 তারিখ। তোমার অ্যালাউন্স খামে ভরে রেখেছি, এখন বলো কি খাবে? গতবার কফি খেতে চেয়েছিলে, দিতে পারিনি। দিস টাইম আই হ্যাভ কফি, গুড কফি। খাবে? না, একটা কাজে যাচ্ছি। আরাম করে বসো, মনে হচ্ছে অনেক দিন পর তোমাকে দেখেছি। আপনাকে খুব খুশি খুশি লাগছে কেন? খুশি খুশি লাগছে? হ্যাঁ। খুশি খুশি
কারণ ঘটেছে, তাই খুশি। কারণটা বলার আগে তোমার উপর যে অ্যাম্বার্গো ছিল তা উঠিয়ে নেওয়া হলো। নো অ্যাম্বার্গো। ইচ্ছে করলে তুমি এখন আমার বাড়িতে যেতে পারো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের সঙ্গে বাস করতে পারো। এক কাজ করো, আজই আসো। সন্ধ্যার পর আসো, ডিনার করো আমাদের সঙ্গে। ঠিক আছে ফুপা, এখন যাই। বড় ফুপা বিস্মিত হয়ে বললেন, এম্বার্গো কী জন্য উঠিয়ে দেওয়া হয়েছে জানতেও চাইলে না? না। আশ্চর্য ব্যাপার, সামান্য কৌতূহল কি বোধ করছো না? এম্বার্গো নেই এটাই বড় কথা, কেন নেই তা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না। বসো তো, বলি কী জন্য এম্বার্গো বাতিল হয়েছে। সন্ধ্যাবেলা খেতে যাব, তখন শুনবো। আহা, এখনই শোনো, তোমার কৌতূহল না থাকতে পারে, আমার বলার আগ্রহের দাম দেবে না। আরাম করে বসো। তোমার পা উঠিয়ে বসার অভ্যাস, পা উঠিয়ে বসো। কফি খাও। এই কফিটা তোমার জন্য আনানো, ওই দিন কফি খেতে চাইলে দিতে পারলাম না। আমি বসলাম। আনন্দিত মানুষের মুখের দিকে তাকানো আনন্দ ব্যাপার। ফুপাকে দেখে ভালো লাগছে। তাছাড়া ফুপা মুখে যাই বলুন, আমাকে বেশ পছন্দ করেন। হেমো। জি। বাদল বলে তোমার নাকি অনেক ক্ষমতা টমতা আছে। বলো দেখি, আমি কি জন্যে খুশি? বাদল সম্পর্কে আপনার দুশ্চিন্তা দূর হয়েছে বলেই আপনি খুশি। ও দেশের বাইরে চলে যাচ্ছে, খুব সম্ভব আমেরিকা। ফুপা অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। হতভম্ব ভাব খানিকটা কাটার পর বিড়বিড় করে বললেন, আসলেই তোমার ক্ষমতা আছে। ইয়েস, ইউ হ্যাভ পাওয়ার। বাদল ভুল বলেনি। আমি ইমপ্রেসড, থরলি ইমপ্রেসড। ফুপা ঘোর লাগা চোখে তাকিয়েছেন। আমি তার ঘোর অনেকখানি কাটিয়ে দিতে পারি। বাদল বাইরে চলে যাচ্ছে, এটা বলার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আমি অনুমান থেকে বলেছি। যেহেতু ফুপা আমার উপর থেকে এম্বার্গো তুলে নিচ্ছেন, সেহেতু আমি ধরে নিয়েছি বাদলকে নিয়ে তার আর কোনো ভয় নেই। আমেরিকা যাবার ব্যাপারটাও সহজ অনুমান। বাদলের বড় বোন রিনকি আছে আমেরিকায়, সেই ব্যবস্থা করেছে। হেমো। জি ফুপা। আমি সত্যি অবাক হয়েছি। সুপার ন্যাচারাল পাওয়ার তাহলে মানুষের আছে? তা আছে। ভবিষ্যৎ তুমি কি কিছু কিছু বলতে পারো? সবাই খানিকটা পারে। না না, সবাই পারে না। এটা সবার পারার ব্যাপার না। আচ্ছা, আমার ভবিষ্যৎ কি বলো তো? আপনার ভবিষ্যৎ খুব ভয়াবহ। ফুপা হকচকিয়ে গেলেন। চট করে তার চোখ বড় বড় হয়ে গেল। তিনি জড়ানো গলায় বললেন, কেন? আপনার জীবন হবে নিঃসঙ্গ, প্রচুর মদ্যপান করবেন, 2 বছরের মাথায় বড় ধরনের স্ট্রোক হবে। যদি বেঁচে যান তাহলেও সমস্যা, ফুপুর সঙ্গে খিটিমিটি লেগেই থাকবে। শেষটা এমন দাঁড়াবে যে দুজন থাকবেন দুবাড়িতে। এসব তুমি কি বলছো? যা ঘটবে তাই বলছি ফুপা। তোমার আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছো না অনুমান করছো? আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছি, তবে লজিকও একে সাপোর্ট করবে। মেয়ে কাছে নেই, ছেলেও চলে যাচ্ছে, নিঃসঙ্গ হওয়াটা তো স্বাভাবিক। সামনের বছর রিটায়ার করছেন, কাজেই মেজাজ থাকবে খারাপ। এমনিতে আপনি সিগারেট বেশি খান, তার পরিমাণ আরও বাড়বে। নিঃসঙ্গতা দূর করার জন্য মদ্যপানে মাত্রা দেবেন বাড়িয়ে, স্ট্রোক হবে। যতই দিন যাচ্ছে ফুপুর সঙ্গে ততই আপনার দূরত্ব বাড়ছে। যেহেতু বাড়ি ছাড়াও ঢাকায় আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে, কাজে অনুমান করছি শেষে ভয়ঙ্কর দিনগুলোতে দুজন থাকবেন দু জায়গায়। কফি চলে এসেছে। ফুপা শুকনো মুখে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন। ফুপার মুখের ভাব দেখে আমারই মায়া লাগলো। আমি কফি শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এতটা মন খারাপ কিছু করার কিছু নেই ফুপা। আগে আগে সমস্যা জানা থাকলে সমস্যা এড়ানো যায়। ফুপা গম্ভীর গলায় বললেন, তুমি যা বলছো তাই হবে। আমি সমস্যা এড়াতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তুমি তো খবর রাখো না, মদ্যপান 3 গুণ বেড়েছে, এখন রোজই খাই। তোমার ফুপুর সঙ্গে বাক্যালাপ 7 দিনের ভেতর 2 দিনই বন্ধ থাকে। তুমি এসো, আর সন্ধ্যায় কথা বলবো। ফুপার বাড়িতে যাবার আগে আগে পুরনো ঢাকায় গেলাম। অনেক খোঁজাখুঁজির পর তিতলি যে বাড়িতে থাকে সেটা বের করলাম। ভঙ্গুর দশার এক দোতলা বাড়ি। 8 ঘন্টার মতো কড়া নাড়ার পর বুড়ো মতো এক লোক বের হয়ে এলেন। আমি তিতলির সঙ্গে দেখা করতে চাই শুনে তিনি খুবই সন্দেহজনক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তিতলি এ বাড়িতে থাকে আপনাকে কে বলল? তার বাবা বলেছেন। তিনি বলবেন কিভাবে, তিনি তো জেলে। ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। আপনি তিতলিকে দয়া করে বলুন হিমু এসেছে। আপনি কোত্থেকে এসেছেন? এসব জানা কোনো দরকার নেই, নাম বললেই হবে। কি নাম বললেন? হিমু, হিমালয়।
দাঁড়ান এইখানে। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নেমে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই। বিরস মুখে বললেন, তিতলি বলেছে দেখা হবে না। আপনি কি আমার নাম বলেছিলেন? বলেছিলাম। গুবলাট পাকাননি তো? একটা বলতে গিয়ে অন্যটা বলেননি তো? বলেছি হিমু দেখা করতে চায়, হিমালয়। আচ্ছা ঠিক আছে। ভদ্রলোক ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হচ্ছে ভদ্রলোক আবার দরজা খুলে বলবেন, অপ্রস্তুত গলায় বলবেন, আপনাকে বসতে বলেছে। ইনটিউশন কাজ করলো না। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও দরজা খুলল না। ফুপার বাড়ি পুরো অন্ধকার, পড়ছেও আলো নেই। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। গেট খুলে অনিশ্চিত ভঙ্গিতে ভেতরে ঢুকলাম। মনে হচ্ছে বাড়ি খা খা করছে, কেউ নেই। বারান্দায় পা দিতেই ফুপা বললেন, এসো হিমু, তোমার জন্য অপেক্ষা করছি। বাড়ি অন্ধকার কেন? বুঝতে পারছি না। সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, শুধু এখানেই নেই। কোনো মানে হয় বলো তো? ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলাম, সে বলল কাট আউট চুরি হয়ে গেছে। কাট আউট কোনো বাড়িতে চুরি হয়? চোর কাট আউট দিয়ে কী করবে বলো দেখি? কাট আউট লাগিয়ে দিলেই হয়। এখানে যেসব পাওয়া যায় সেগুলো ফিট করে না, ব্যাংকক থেকে এনেছিলাম। ড্রাইভারকে পাঠিয়েছি খুঁজে দেখতে কোথাও পায় কি না। বাড়িতে কেউ নেই? তোমার ফুপো নেই, সামান্য একটু আর্গুমেন্ট হয়েছে। সুটকেস ঘুচিয়ে সন্ধ্যাবেলা চলে গেছে। গেছেন কোথায়? বলে গেছে হোটেলে গিয়ে উঠবে। যন্ত্রণা আর সহ্য হয় না। ইট ইজ হাই টাইম দ্যাট সামথিং হ্যাজ টু বি ডান। মনে হয় না এই মহিলার সঙ্গে বাস করতে পারবো। বাদল বাড়িতে নেই? আছে, ঘরে বসে কি জানি সব করছে। গোদের উপর বিষ ফোড়া। ওর সঙ্গে একটু গল্প করে আসি ফুপা, অনেকদিন কথা হয় না। যাও। ও আরেকটা কথা, তোমাকে ডিনারের নিমন্ত্রণ করেছিলাম। সরি অ্যাবাউট দ্যাট, কিছুই রান্না হয়নি। কাজের মেয়ে দুজন আছে, ওরা রাঁধতে পারত। তোমার ফুপু তাদের নিষেধ করে দিয়েছে। দুজনকেই ছুটি দেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা না ফুপা, পাউরুটি আছে তো, ওই খেয়ে নেব। পাউরুটি খেতে হবে না, ড্রাইভারকে বলেছি যা পায় নিয়ে আসতে। বাদলের সঙ্গে কথা বলার যা বলার বলে তুমি ছাদে চলে এসো। বাদলের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলছে। প্রদীপের সামনে সে পদ্মাসন হয়ে বসে আছে, তার পরনে গেরুয়া চাদর। হচ্ছে কি এসব? মনটা স্থিত করার চেষ্টা করছি। তুমি বলেছিলে না, মন বিক্ষিপ্ত হলে প্রদীপের দিকে তাকিয়ে মন স্থিত হয়। বলেছিলাম নাকি? কি আশ্চর্য, না বললে আমি জানবো কোত্থেকে? মন কি খানিকটা স্থিত হয়েছে? বুঝতে পারছি না হেমুদা। এসো ঘরে এসো। তো সাধনায় বিঘ্ন হবে না তো? কি যে তুমি বলো। ঘরে ঢুকতে ঢুকতে আমি বললাম, কাটর তুই চুরি করেছিস। বাদল বিস্মিত হয়ে বলল, কি করে বুঝলে? ও আচ্ছা, তুমি তো বুঝবেই। ঘর পুরোপুরি অন্ধকার না করলে প্রদীপের আলোয় স্পষ্ট বোঝা যায় না। এজন্যই কাটাট খুলে ড্রয়ারে রেখে দিয়েছি। ভালো করিনি হেমুদা? বাদল উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিকই আছে। শুনলাম তুই আমেরিকা যাচ্ছিস। বাদল হাসল। কি পড়বি সেখানে? আমেরিকা গেলে তবে তো পড়ব। যাচ্ছিস না? তুমি পাগল হলে হিমদা, আমি আমেরিকা যাব কেন? তাহলে যাওয়া হচ্ছে না? অফকোর্স না। এমনি তো অবশ্য কাউকে কিছু বলছি না। সবাই ভাবছে আমি যাচ্ছি, কাজে আমাকে কেউ খাটাচ্ছে না। যা ইচ্ছে করে তাই করতে পারছি। হিমদা, আমি এখানেই থাকবো। ফুপা ফুপু মনে কষ্ট পাবেন। আমি চলে গেলে আরও কষ্ট পাবেন। তা ঠিক, তবে নিজের জীবন নিয়েও তো ভাবতে হয়। বড় হয়ে কি করবি? তুমি যা করছো তাই করব, রাস্তায় রাস্তায় ঘুরবো। হিমুদা, এখন তুমি আমাকে মন স্থিত করা কৌশলটা ভালো মতো শিখিয়ে দাও। প্রদীপটা শুধু কাঁপছে। দরজা জানালা বন্ধ করে দেব? পদ্মাসনটা কি ঠিকমতো হয়েছে? সবই ঠিক আছে। দরজা খোলা থাকাই ভালো, এতে শরীর ঠান্ডা থাকবে। চাদরটা খুলে খালি গা হব? রেশমি কাপড় গায়ে থাকলে ভালো। তোর মটকা পাঞ্জাবি আছে না? ওইটা পরে নে। ভাগ্যিস তুমি এসেছিলে হিমুদা, তুমি না এলে কি যে হতো। তুই সাধনা চালিয়ে যা, আমি ফুপার সঙ্গে দেখা করে আসি। না না, তুমি এখানে বসো। এখানে বসলে হবে কি করে? তুই তো এখন সাধনা করবি। ও আচ্ছা, তাও তো কথা। আচ্ছা তুমি যাও। যা ভেবেছিলাম তাই। বড় ফুপা পানের যাবতীয় আয়োজন নিয়ে ছাদে বসেছেন। আইস বক্সে বরফ, ঝালমরিচ মাখানো চীনাবাদাম। তিনি বসে আছেন শীতল পাটিতে। ঠিক বসে নেই,
আচ্ছোয়া হয়ে আছেন। বসো হিমু, তোমার ফুপু চলে যাওয়ায় একদিক থেকে ভালো হয়েছে। ক্যাট ক্যাট করে কথা শোনাবে না, খুব গম্ভীর করে থাকবে না। পুরো বোতল শেষ করলেও কারো কিছু বলার নেই। পুরো বোতল শেষ করবেন? না, শরীরে সহ্য হয় না। 5 পেগের বেশি এখন আর পারি না। এর কম হলেও ঘুমের অসুবিধা হয়, বেশি হলে বমি বমি ভাব হয়। আপনি কি নিয়মিত পাস করে চালাচ্ছেন? কাল একটু বেশি হয়ে গেল, 10 ক্রস করে ফেললাম। তারপর বমি টমি করে কেলেঙ্কারি অবস্থা। তবে কাল ঘুম খুব ভালো হয়েছিল, এক রাতে ঘুম কাবার। এখন বলো হিমু, তুমি কেমন আছো? ভালো। ফুপা গ্লাসে লম্বা চুমুক দিতে দিতে বললেন, নেশাটা ঠিক মতো ধরুক, তারপর হায়ার ফিলোসফি নিয়ে আলাপ করব। মনের তরল অবস্থায় হায়ার ফিলোসফি নিয়ে আলাপ করতে ভালো লাগে। আচ্ছা, তুমি কি মৌলানা জালালউদ্দিন রুমির কবিতা পড়েছ? না, আমিও পড়িনি। শুনেছি উনি মদ্যপান নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছেন। ভালো কাজ করলেও লোকে ভালো কথা বলে না, মদ্যপান তো কোনো ভালো কাজ না। এই নিয়ে একটা লোক ভালো কথা বলবে ভাবাই যায় না। পড়ে দেখা দরকার, কি বলো হিমু? আপনি দেখে দ্রুত চালিয়ে যাচ্ছেন ফুপা। প্রথম 3টা অতি দ্রুত খেতে হয়, তারপর স্লো স্টিডি হয়ে যেতে হয়, এটাই নিয়ম। আজকে আপনি 5-এর ভেতর থাকবেন না, সীমা অতিক্রম করবেন। তোমার ফুপু নেই, সুযোগ পাওয়া গেছে, হা 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 হা। সীমা অতিক্রম করার আনন্দ আছে হিমু, আনন্দ আছে বলেই সবাই সীমা অতিক্রম করতে চায়। অবশ্য আমাদের হোলি বুকে সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে, হা 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 হা। আপনি শুধু শুধু হাসছেন কেন ফুপা? শুধু শুধু হাসছি নাকি? যা ভাবছো তা না, এখনও নেশা হয়নি, আনন্দে হাসছি। তোমার ফুপু বাড়িতে নেই, এই জন্যই আনন্দবোধ হচ্ছে। আই হেট দিস উইম্যান। সারা জীবন হেট করেছি, মুখে কখনো বলিনি, ভদ্রতা করে বলিনি, আজ তোমাকে বললাম। আমি তাকিয়ে আছি, মনে হচ্ছে অন্ধকারেও ফুপার চোখ চকচক করছে, বিড়ালের চোখের মতো জ্বলছে। হিমু, জি? মাঝে মাঝে মহিলাকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করে। আমাকে খুশি করার জন্য সে আবার কখনো কখনো আহ্লাদি ধরনের কথা বলে। আমি মনে মনে বলি, চুপ হারামজাদি, কিন্তু বাইরে এমন ভাব দেখায় যেন বড় আনন্দিত। ফুপু কি আপনাকে পছন্দ করেন? কে জানে করে কি না, হু কেয়ার্স। বুঝলে হিমু, আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। 23 বছর এমন এক মহিলার সঙ্গে কাটালাম যাকে আমি সহ্যই করতে পারি না। ফুপা, আর খাবেন না, আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। কথা জড়ালে কিছু যায় আসে না, কি বলছি তা বুঝতে পারছো তো? বুঝতে পারলেই হলো। একটু সরে বসো, হঠাৎ করে বমি টমি হয়ে যেতে পারে। কি যেন তোমাকে বলছিলাম, কি পরিমাণ ঘৃণা তোমার ফুপোকে করি সেটা ব্যাখ্যা করছিলাম। উদাহরণ দিলে তুমি বুঝবে, উদাহরণ না দিলে বুঝবে না। 4 বছর আগের কথা, অফিসে গেছি। রিনকি কাঁদতে কাঁদতে টেলিফোন করেছে, ডিম ভাজতে গিয়ে নাকি তার মার শাড়িতে আগুন লেগে গেছে, সমস্ত শরীর পুড়ে গেছে। খবরটা শুনে এমন একটা আনন্দ হলো, তোমাকে কি বলবো হিমু। বারবার মনে হতে লাগলো, আপদ গেছে, আপদ গেছে, বাঁচলাম, বাঁচলাম। ভাগ্যিস মানুষের মনের কথা কেউ বোঝে না, মনের কথা বুঝতে পারলে বিরাট কেলেঙ্কারি হয়ে যেত। মনের কথা বুঝতে পারে না বলে কেউ কিছু বুঝলো না। আমি এমন একটা ভাব করলাম যে মনের দুঃখে মারা যাচ্ছি। সারা রাত না ঘুমিয়ে তোমার ফুপুর পাশে বসে থাকি, হা 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 হা। ফুপা, বলো। বালিশে মাথা রেখে শুয়ে পড়লে কেমন হয়? আপনি যেভাবে মাথা দোলাচ্ছেন তাতে মনে হয় মাতাল হয়ে গেছি বলে মনে হচ্ছে। ভয় পাচ্ছ? মোটেই না। মাতাল হলে ডাবল ভিশন হতো, সব জিনিস 2টা করে দেখা যায়। আমি কিন্তু একটাই হিমু দেখতে পাচ্ছি, অনলি ওয়ান হিমু। বড় আনন্দ লাগছে, সত্যি কথা বলার আনন্দ। আপনি কিন্তু ফুপা সত্যি কথা বলছেন না। সত্যি বলছি না, এক বিন্দুও না। ফুপুর গা যখন আগুনে পুড়ে গেল তখন আপনি ভয়ঙ্কর মন খারাপ করেছিলেন। তোমার তাই ধারণা? হ্যাঁ, ওটা ছিল অভিনয়। আমি তোমাদের আসাদুজ্জামান নূরের চেয়েও অনেক ভালো অভিনয় জানি। ওই সাগলাদারিকে আমি অভিনয় শেখাতে পারি, হা 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 হা। আপনি তাহলে জেনে শুনে এমন ভয়ঙ্কর জীবনযাপন করছেন কেন? উপায় নেই বলেই করছি। উপায় যে একেবারে নেই তাই বা বলছেন কেন? উপায়টা কি? এক সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোবেন, নাস্তা খাবেন, চা খাবেন,
পরপর 2 কাপ চা, 2টা সিগারেট, তারপর শীষ দিতে দিতে ঘর থেকে বের হবেন। একটা রিক্সা নেবেন। 5 টাকার রিক্সা যতদূর যেতে চায় ততদূর যাবেন। তারপর রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করবেন। হাঁটতেই থাকবেন, হাঁটতেই থাকবেন। মাঝে মাঝে বিশ্রামের জন্য থামতে পারেন, কিন্তু কখনোই পেছনের দিকে তাকাবেন না। কতদিন হাঁটব? 5 বছর, 10 বছর, 20 বছর? নির্ভর করে কতদিন আপনি বাঁচবেন তার উপর। হিমু, তুমি আসলেই পাগল, খারাপ ধরনের পাগল, এর ডেঞ্জারাস ম্যাডম্যান। ডেঞ্জারাস বলছি কারণ তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। পছন্দ না হবার কোনো কারণ নেই ফুপা। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না, সব কিছু প্রচণ্ড গতিময়। ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঘুরছে, ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে। শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে। একসময় কিন্তু মানুষও ঘুরে বেড়াতো, যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাখিদের দেখুন, তারা মহাসমুদ্র উড়ে পার হয়, শীতের দেশ থেকে আসে গরমের দেশে, আবার উড়ে যায় শীতের দেশে, সারাক্ষণই উঠছে। সমুদ্রের মাছের ঝাঁকও তাই করে, মানুষেরও তাই করা উচিত। তাই করলে আজকের সভ্যতা, আজকের জ্ঞান বিজ্ঞানের কি হতো? এইসবের প্রয়োজন নেই ফুপা, প্রয়োজন নেই। না, ফরম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি। তুমি পাগল হেমু, পাগল, বদ্ধ উন্মাদ। আমরা সবাই পাগল ফুপা। পৃথিবীটাই একটা ম্যাড হাউস। আমি আজ উঠি, মাথা ধরেছে, ঘরে গিয়ে শুয়ে থাকবো। এক্ষুনি খাবার নিয়ে আসবে। আসুক, আমার খেতে ইচ্ছে করছে না। মাথা ধরলে আমি কিছু মুখে দিতে পারি না। ঘরে ফিরলাম অনেক রাতে। বাজিত সাহেব আমার ঘরের সামনে মোড়া একা একা বসে আছেন। আমি বললাম, এত রাত পর্যন্ত জেগে বসে আছেন, কি ব্যাপার বাজিত সাহেব? বাজিত সাহেব নরম গলায় বললেন, একটা ভালো খবর ছিল। এত আনন্দ হচ্ছে, আপনাকে খবরটা না দিয়ে ঘুমোতে পারছি না। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? জি, আপনি যেমন বলেছিলেন ঠিক সেরকম ছেলে, চাকরি করে, দেশ থেকে দেশে ঘুরে বেড়ায়। খুব ভালো খবর বাজিত সাহেব, আপনার জন্যই হয়েছে। ছেলের একটা ছবি আছে আমার কাছে, ছবিটা একটু দেখবেন? অন্য একদিন দেখব, আজ প্রচণ্ড মাথা ধরেছে। অবশ্য ছবি দেখার দরকার নেই, আমি জানি ছেলে সুন্দর। সুন্দর না? রাজপুত্রের মতো ছেলে। সব আপনার জন্যই হয়েছে, সব আপনার জন্য। আমি জানতাম হবে, যেদিন আপনাকে বলেছি সেদিনই আমি জানি। মেয়েকে চিঠিও লিখলাম। বায়েজিদ সাহেব চোখ মুছলেন। দুঃখে মানুষ কাঁদে, আবার আনন্দেও কাঁদে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখন থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি, আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না? প্রচণ্ড মাথা ধরেছে, কিছু ভাবতে পারছি না। বায়েজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনি শুয়ে থাকুন, আমি একটু হায়া করি। আপনাকে কিছু করতে হবে না, দয়া করে আমাকে একা থাকতে দিন প্লিজ। ঘরে কি ঘুমের ওষুধ আছে? এক গাদা হিপনল খেয়ে শুয়ে থাকবো। মাথার যন্ত্রণার মুখোমুখি হতে চাচ্ছি না। মাথার যন্ত্রণায় খুব কষ্ট পেলাম। এই যন্ত্রণা দীর্ঘদিন আমাকে আচ্ছন্ন করে রাখলো। দিন এবং রাত্রির ব্যবধান মুছে গেল। মনে হতো সবসময় দিন, সবসময় রাত। মেস থেকে তারা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিল। হাসপাতালের ওয়ার্ডটি বিশাল, রুগীরা শুয়ে আছে, আমিও তাদের সঙ্গে শুয়ে আছি। স্থানকাল সম্পর্কেও বিভ্রমের মতো হলো। এই মনে হয় হাসপাতাল, এই মনে হয় হাসপাতাল না। স্টিমারের খোলা ডেক, সিটি বাজিয়ে স্টিমার চলছে, আমরা খুব দুলছি। ক্রমাগতই লোকজন আসছে আমাকে দেখতে। এগুলো মনে হয় বিভ্রম। মস্তিষ্ক কল্পনা করে নিচ্ছে। বড় মামাকে একদিন দেখলাম, তিনি আমার সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বিড়বিড় করে বলছেন, এ কী সমস্যা বাদালি বলতো? এই দৃশ্য অবশ্যই বিভ্রম। বড় মামা মারা গেছেন অনেক দিন আগে। এক গভীর রাতে রূপাকে দেখলাম, সে রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কত কষ্ট করে তোমার ঠিকানা বের করেছি তা তুমি জানো? আমি তোমাকে হাসপাতালে রাখবো না, বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা মা তারা কি বলবেন? যা বলার বলুক। একদিন সেতু এলো 1000 টাকা সঙ্গে নিয়ে। তার মুখ শুকনো, সে লজ্জিত এবং বিব্রত। মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইল, তারপর বলল, আপনার টাকাটা নিয়ে এসেছি, এটা কি বালিশের নিচে রাখবো? রাখো। আমি যদি খানিকক্ষণ আপনার বিছানার কাছে বসে থাকি, তাহলে কি আপনি রাগ করবেন? না। এই দৃশ্যের সবই কি কল্পনা, বোঝার কোনো উপায় নেই। একসময় তিতলে এসে উপস্থিত। তার পরনে আকাশি রঙের শাড়ি, হাত ভর্তি সবুজ চুড়ি।
সে হাতের চুড়ি টুনটুন শব্দ করতে করতে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? পারছি, আপনি তিতলি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। তাই তো দেখছি, কি রোগা হয়ে গেছেন। কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, সম্ভবত মারা যাচ্ছি। প্রায় প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, ইদানিংয়ের সঙ্গে জ্বর হচ্ছে। কে দেখছে আপনাকে? সবাই দেখছে। মেসের একজন ঝি, সে তার দেশ থেকে মাথায় মাখার একটা তেল নিয়ে এসেছে। ওইটা মাথায় মাখি, মাথায় মাখলে খুব আরাম হয়। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখছেন না? দেখছে, সবাই দেখছে। মৃত আত্মীয় স্বজনরাও নিয়মিত খোঁজ নিচ্ছেন। আমার বড় মামা তো প্রায় রাতে আমার সঙ্গে ঘুমান। ছোট বিছানা, দুজনে চাপাচাপি হয়। উপায় কি? শুধু বাদল আসছে না। অসুখের সময় ও পাশে থাকলে ভালো লাগতো। ও কোথায়? ও আমেরিকা গিয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি যদি বিছানা আপনার পাশে কিছুক্ষণের জন্য বসি, আপনি কি রাগ করবেন? না, রাগ করব কেন? আমার বাবারও মাথা ধরার রোগ আছে। মাথার যন্ত্রণায় উনি যখন ছটফট করতেন, আমি হাত বুলিয়ে দিতাম। বাবার ধারণা, আমি হাত বুলালেই বাবার মাথা ধরা সেরে যেত। আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না। আপনি কি আমার বাবার খবর জানেন? না। স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। আপনার বাবা কি আপিল করেছেন? আপিল করেছেন। আপনি যে খুব শান্ত ভঙ্গিতে ব্যাপারটা গ্রহণ করেছেন তা দেখে আমার ভালো লাগছে। আমার বাবা আমাকে শান্ত থাকতে বলেছেন, আমি শান্ত হয়ে আছি। ভালো, খুব ভালো। আমার ধারণা আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ। আপনার ধারণা ঠিক আছে, পৃথিবীতে অশ্রেষ্ঠ মানুষ বলে কিছু নেই, সব মানুষই শ্রেষ্ঠ। বাবা আপনার সঙ্গে দেখা করতে চান, আপনি কি যাবেন? আপনার শরীর এত খারাপ, আমার বলতে লজ্জা লাগছে। আমি যাব, অবশ্যই যাব। স্বপ্ন দৃশ্যগুলোতেও কি কিছু কিছু সত্যি থাকে? কারণ পুরোপুরি সুস্থ হবার পর শুনলাম আসলে স্পেশাল ট্রাইব্যুনালে মোবারক হোসেন সাহেবের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আপিল করেছেন, তাতে লাভ হয়নি। মার্সি পিটিশন করেছেন, তার ফলাফল এখনও জানা যাচ্ছে না। একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। মোবারক হোসেন সাহেব খুশি খুশি গলায় বললেন, হিমু, কেমন আছো? ভালো। নিশ্চয়ই শুনেছ আমাকে ওরা ঝুলিয়ে দিচ্ছে। শুনেছি। দিনক্ষণ এখনও ঠিক করেনি, কিংবা কে জানে, হয়তো ঠিক করেছে, আমাকে কিছু বলছে না। ও, ভালো কথা, পরে আবার জিজ্ঞেস করতে ভুলে যাব। তোমার বন্ধুর চাকরিটা কি হয়েছে? জানি না, আমি খোঁজ নেইনি। কিছুই জানো না? জি না। তুমি শুনলে অবাক হবে, আমি তোমার ওই বন্ধুকে একদিন স্বপ্নে দেখলাম। সে আমাকে বলছে, স্যার একটু দোয়া করবেন, আমাদের একটা বাচ্চা হবে। তোমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর মতো একটি মেয়ে। মেয়েটা স্বামীর কথায় খুব লজ্জা পাচ্ছে। আমি তোমার ওই বন্ধুকে কোনোদিন দেখিনি, কিন্তু স্বপ্নে সঙ্গে সঙ্গে চিনে ফেললাম। মোবারক হোসেন সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপনি কেমন আছেন? মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারি না হিমু। হিমু? জি? আমার মাথাটা বোধহয় এলোমেলো হয়ে গেছে। আমাকে যে সেলে রাখা হয়েছে সেখান থেকে 100 গজ দূরে জেলখানা, ফাঁকা মাঠ। মাঝে মাঝে কয়েদিরা সে মাঠে ফুটবল খেলে। এক রাতে কী হয়েছে জানো? হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা শিক ধরে মাঠটার দিকে তাকালাম। দেখি কি জানো? মাঠটার মাঝখানে একটা গাছ, বড়সড় একটা গাছ, চারদিক ধু ধু করছে। আর কিছুই নেই। গাছ কোত্থেকে এলো বলো তো? তিনি আমার জবাবের জন্য অপেক্ষা করলেন না। কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় বললেন, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য ডেকেছিলাম। জরুরি কথাগুলো একটাও মনে পড়ছে না। জহির সম্পর্কে কি যেন বলতে চাচ্ছিলাম, মনে করতে পারছি না। জহির তোমার ভালো বন্ধু ছিল, তাই না হিমু? জি। সে ছেলে কেমন ছিল বলো তো? সে অসাধারণ একটি ছেলে। মোবারক হোসেন হাসতে হাসতে বললেন, অতি খারাপ মানুষ হয়েও অসাধারণ একটা ছেলে জন্ম দিয়েছি। এও তো কম না, কি বলো? তা তো ঠিকই। তুমি এখন চলে যাও হিমু, বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন সাহেব বললেন, তোমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে হিমু, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে, রোদে বেশি ঘোরাঘুরি করবে না।
জি আচ্ছা। আমি জেল কর্তৃপক্ষকে বলে রেখেছি ফাঁসির দিন তারিখ হলে তোমাকে জানি জানানো হয়, যেন তোমাকে এই দৃশ্যটা দেখার অনুমতি দেওয়া হয়। তুমি একবার বলেছিলে তোমার খুব শখ এই দৃশ্য দেখার। এরা আমার এই অনুরোধ হয়তো রাখবে। আমি চুপ করে রইলাম। তিনি নিচু গলায় বললেন, তোমার জন্য সামান্য কিছু হলেও করতে পারছি, এই জন্য একটু ভালো লাগছে। তুমি চলে যাবার আগে কিছু বলবে, সান্ত্বনার কোনো বাণী? আমি নিচু গলায় বললাম, ডাস্ট উইল বি। কি বললে? কিছু বলিনি চাচা। আচ্ছা যাও, তোমাকে অনুমতি দিলে চলে এসো, কেমন? আচ্ছা হিমু, আজ কি পূর্ণিমা? তুমি তো আবার চন্দ্রসূর্যের হিসাব খুব ভালো রাখো। আজ পূর্ণিমা না, শুনেছি এরা ফাঁসি দিনের বেলায় দেয়, ভোরবেলা। কদিন ধরে মনে হচ্ছে ওদের যদি বলি আমার বেলা নিয়মের ব্যতিক্রম করে, যদি রাতে করে তাহলে কেমন হয়? ভরা পূর্ণিমার রাতে, তাহলে কি ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং হবে না? চাচা, যাই। আচ্ছা, যাও। আমার কথাবার্তায় কিছু মনে করো না। আজকাল কি বলি না বলি তার হিসাব রাখতে পারি না। জেল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি। বিশেষ বিবেচনায় তারা মোবারক হোসেন সাহেবের শেষ ইচ্ছা পূর্ণ করেছেন। আমাকে আগামীকাল ভোর 4টায় যেতে বলা হয়েছে। ডিআইজি প্রিজন আমাকে একটি পাস দিয়েছেন। এটা দেখালেই জেলখানা আমাকে ঢুকতে দেবে। আমি কি দেখতে যাব? অবশ্যই যাব। আমাকে যেতেই হবে। এই নিমন্ত্রণের ব্যবস্থা প্রকৃতি নিজের হাতে করেছে। একে অগ্রাহ্য করার পথ কোথায়? কেন জানি মনে হচ্ছে আজ রাতে আমার গাঢ় ঘুম হবে। ঘুমানো মাত্র ওই স্বপ্নটা দেখব। দরজার ওপাশ থেকে কেউ আমাকে ফিসফিস করে ডাকবে, হিমু, এই হিমু। ওই স্বপ্ন আমার দেখতে ইচ্ছে করছে না। আমি আজ সারা রাত জেগে থাকব, হাঁটব পথে পথে। কদিন ধরেই রাত 10টার দিকে লোডশেডিং হচ্ছে। কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং, কিন্তু আজ আকাশ ভেঙে নেমেছে জোছনা। সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে, শেষ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।